প্রিয় ব্যাংকার বন্ধু, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম তোমাদের। আজকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায় 6, যেটা কিনা ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রে রয়েছে, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং এই অঙ্কগুলো করতে আমাদের কি খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সঙ্গে সঙ্গে আমাদের শীটটা সাথে করে নিয়ে দেখবে ভিডিওটি, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসের ভবনে প্রবেশ করি। তো এখানে আমরা দেখছি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায় 6 প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে। আমরা প্রথমেই দেখতেছি যে এখানে বন্ডের মূল্যায়ন, এই বন্ডের মূল্যকে ভিবি দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্নে যদি কখনো বন্ডের বর্তমান মূল্য বের করতে বলে, তাহলে ভি তে ভ্যালুয়েশন আর বি তে বন্ড, ভ্যালুয়েশন অফ বন্ড। তো আমরা এরকম ভাবে বড় হাতের ভি লিখবো এবং নিচে ছোট হাতের বি লিখবো। ভিবি ইজিক্যাল টু, আমাদের সূত্রটা হচ্ছিল আই, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে 1 মাইনাস উপরে 1 ব্র্যাকেটে 1 প্লাস কেডি, এই ব্র্যাকেট ক্লোজ হবে পার্ট টু দি এন ডিভাইডেড বাই কেডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এমভি ম্যাচুরিটি, এই এমভি তে বোঝাচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ডিভাইডেড বাই 1 প্লাস কেডি ব্র্যাকেট ক্লোজ পার্ট টু দি এন। এটা হচ্ছে আমাদের বন্ডের মূল্যের সূত্র। তো এখন একটা জিনিস বিষয় হচ্ছে যে এখানে তোমরা বলতে পারো যে আই কি বা কেডিটা কি হবে, বা এন এর মান দ্বারা কি প্রকাশ করবে, বা এমবি দ্বারা কি প্রকাশ করা হবে। তো আমরা একটু জিনিস খেয়াল করি। এখানে দেখো আই, আই বলতে তোমার ওই যে আইতে তো আমরা ইন্টারেস্ট বুঝি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইন্টারেস্ট বলতে ইন্টারেস্ট রেটটা শুধু নিলে হবে না। ধরে নাও 10%, আমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছি তখন 10% যদি থাকতো তাহলে আমরা কি করতাম, আয়ের মানটা 0.10 লিখতাম। কিন্তু এখানে আয়ের মান বলতে বোঝাচ্ছে যে মোট সুদের পরিমাণ, মানে নট সুদের হার। তো এই সুদের পরিমাণটা আমরা কিভাবে পাবো, আমাদের প্রশ্নে একটা এফভি অর্থাৎ ফেস ভ্যালু দেওয়া থাকবে, সেই ফেস ভ্যালুকে আমাদের যে সুদের হার আছে সেই সুদের হারটা দিয়ে আমরা যদি গুণ দেই তাহলে কিন্তু আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। ধরে নাও 10,000 টাকার আছে, সেটা হলো 10,000 টাকা তুমি নিয়েছো, 10% সুদে নিয়েছো, তাহলে এই 10,000 টাকার 10% সুদ করলে কত সুদ আসবে? 1,000 টাকা আসবে। তাহলে এটা সুদের পরিমাণ টোটাল কত? 1,000 টাকা। তাহলে এখানে আয় বলতে তোমার ওই 1,000 টাকার পরিমাণটা বোঝাচ্ছে, নট 10%টা বোঝাচ্ছে। তো আমরা যখন সরাসরি অঙ্কে যাব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আর এই কেডি বলতে বোঝায় আমাদের প্রত্যাশিত প্রয়োজনীয় আয়ের হার বা সুযোগ ব্যয়। এই যে আমরা এখানে যে কেডি দেখতে পাচ্ছি, এই কেডিটাকে প্রশ্নে বলা থাকতে পারে প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার বা সুযোগ ব্যয়। আর এন তে বোঝায় আমাদের হলো যে তো আমাদের সময় আছে, এই যে এন ইজিক্যাল টু বছর, কত বছর দেওয়া আছে। এরপর আমাদের এই এমভি যেটাকে ইংলিশে বলে ম্যাচুরিটি ভ্যালু, এই এমভির এই যে এমভি ইজিক্যাল টু ম্যাচুরিটি ভ্যালু, যেটা হলো মেয়াদ পূর্তির মূল্য। অর্থাৎ ওই বন্ডটা 5 বছর মেয়াদ শেষে কি দামে সেটা মূল্য হবে, সেটাকে আমরা বলতেছি এমভি ম্যাচুরিটি ভ্যালু। আচ্ছা, এরপর আমাদের এমভি বললাম আমরা, কেডি, এমভি তো ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ মেয়াদ পূর্তির মূল্য, এন তো আমাদের বছর, কেডি বলতে আমাদের বোঝাচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার বা সুযোগ ব্যয়, আর আইতে আমাদের মোট সুদের পরিমাণ। এখন এই বন্ডের যখন আমরা অঙ্ক করতে যাব, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা এখানে যেমন লিখেছি অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ড মূল্যায়ন বছরে 2 বার। আসলে সবসময় যে অর্ধবার্ষিক থাকবে এমন না। আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে তোমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছো তখন খেয়াল করেছো সেখানে কি আসে, এম আসে। তো এম এর মান কি হয়, যদি অর্ধবার্ষিক সুদ হয় তখন বছরে 2 বার, যদি ত্রৈমাসিক সুদ হয় তাহলে বছরে এম ইজিক্যাল টু কত তোমরা করছো, 4 বার। যদি এরকম হয় যে বছরে প্রতি মাসে সুদ দিচ্ছে, তাহলে এম এর মান কত, বছরে 12 বার। তো এই বন্ডের ভ্যালু যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমাদের সেক্ষেত্রে আমাদের এম আসতে পারে। তো এই এমটা যখন আসবে তখন এই এম এর মান কত হবে সেটা আমাদের দেখতে হবে। যে অর্ধবার্ষিক সুদ হলে 2 বার নিব আমরা, ত্রৈমাসিক হলে 4 বার, মাসিক হলে 12 বার এবং সাপ্তাহিক হলে 52 বার। এখন কথা হচ্ছে ওই প্রশ্নে যদি অর্ধবার্ষিক সুদ বা দ্বিমাসিক
বা ত্রৈমাসিক এগুলো কথা থাকে, ধরে নাও সাপোজ অর্ধবার্ষিকের কথাই বলা আছে, তখন আমরা এই যে আমাদের মেইন যে সূত্র এখানে ইন্টারেস্ট আয় লেখা আছে, আয়ের নিচে 2 দ্বারা ভাগ দেব, এই 2 দ্বারা ভাগ দিলাম। তারপর আমাদের কেডি, যেসব জায়গায় কেডি আছে কেডির নিচে ওই মানটা এম এর মানটা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এটা মনে করলাম যে 6 মাস পর পর সুদ দেয়, তাহলে এই যে কেডির নিচে 2 দ্বারা ভাগ দিছে। আবার এই যে এখানে কেডি আছে না, এই কেডির নিচে দেখো 2 দ্বারা ভাগ দিয়েছে। আবার এখানে দেখো এই 1 প্লাস কেডি পার টু দি এন, এই যে এন আছে, তো আমরা ওই টাইম ভ্যালু অফ মানের অঙ্কের ক্ষেত্রে কি করতাম, যে যেখানে এন থাকতো সেখানে এম দ্বারা গুণ দিতাম, এম এর মান দ্বারা। তাহলে এখানে এম এর মান এই যে 2 দ্বারা গুণ দিয়েছে, প্লাস এম ভি 1 প্লাস এই যে কেডি আছে, তাহলে কেডির নিচে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, আর এন এর সাথে আমরা 2 দিয়ে গুণ করেছি। তো এভাবে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে যদি এটা ধরে নাও 3 মাস পর পর সুদ দিত, তাহলে 4 বার, তো তখন আয়ের নিচে আমরা 4 দ্বারা ভাগ করতাম। যেসব জায়গায় কেডি আছে, ধরে নাও এই কেডি আছে, এখানে কেডির নিচে 4 দ্বারা ভাগ করতাম, আবার এখানে কেডির নিচে 4 দ্বারা ভাগ করতাম। তাহলে এখানে এন ইন্টু কি হতো, 4 হতো, প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি ডিভাইডেড বাই 4, এন প্লাস 4। অর্থাৎ তুমি জিনিসটা খেয়াল করবা যে টাইম ভ্যালু মানের ক্ষেত্রে এম এর মান যেভাবে বসিয়েছো, ঠিক সেম এই ভ্যালুয়েশন অফ বন্ডের মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এই আয়ের নিচে ভাগ করবা এবং কেডি যত আছে তার নিচে ভাগ করবা, এবং যেখানে এন আছে সেখানে 2 দিয়ে গুণ করে দিবা। আচ্ছা, অনেক সময় আমাদের এই বন্ডটা অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ডের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ পারপেচুয়াল বন্ড, তখন আমরা বন্ডের মূল্য ভিবি ইজিক্যাল টু, সূত্রটা হচ্ছিল আই ডিভাইডেড বাই কেডি। অর্থাৎ যে বন্ডের মেয়াদ সীমা উল্লেখ থাকবে না, যেখানে তোমার বছর দেওয়া থাকবে না, সেই বন্ডটা হচ্ছিল তোমার চিরস্থায়ী বন্ড। যদি চিরস্থায়ী বন্ডের অঙ্ক হয়, তখন সূত্রটা খুব সহজ, ভিবি সমান সমান ইন্টারেস্ট সুদের পরিমাণ, টোটাল সুদের পরিমাণটা বের করবা, আর কেডি বলতে আমরা বোঝাচ্ছি প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার, কে বড় হাতের আর ডিটা নিচে ছোট হাতের করে লিখবা। আচ্ছা, প্রশ্ন যদি এরকম হয় যে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ডের মূল্যের সূত্র বের করো, তাহলে এই ভিবি ইজিক্যাল টু এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পার টু দি এন। তাহলে এমভি দ্বারা ম্যাচুরিটি ভ্যালু বোঝাচ্ছে 1 প্লাস কেডি পার টু দি এন। তাহলে এভাবে তুমি শূন্য কুপন বন্ড বা বন্ডের মূল্য বের করবে। তো এটা হলো শূন্য কুপন বন্ড বা বন্ডের মূল্য আমাদের গেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে শূন্য কুপন বন্ড বা বন্ডের মূল্য কিভাবে বুঝবে। এখানে কিন্তু দেখো শূন্য কুপন বন্ডে কিন্তু আয় নাই। কারণটা হচ্ছে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড বলতে সেটাই যেই বন্ডে তোমার কিন্তু কোনো সুদের হার উল্লেখ থাকবে না, তো এই জন্য এখানে আমাদের ইন্টারেস্ট নেই। এরপর অনেক সময় আমাদের ইল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার বের করতে পারে। তো ইল টু ম্যাচুরিটির সূত্রটা, আইতে ইন্টারেস্ট আমরা বুঝি ইন্টারেস্ট প্লাস এমভি মাইনাস এইচবি, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন। তারপর বড় আমরা এরভাবে ক্লোজ করে দিব, তারপর ম্যাচুরিটি ভ্যালু প্লাস সেল ভ্যালু ডিভাইডেড বাই 2 ইনটু 100। এটা গেল আমাদের ইল টু ম্যাচুরিটির সূত্র। অনেক সময় আমাদের ইল টু কল বলে, ওয়াইটিসি বের করতে বলে, তো ওয়াইটিসি খুব কম আমাদের লাগবে। এখানে ইন্টারেস্ট প্লাস সিপি, সিপি বলতে কল প্রাইস বলে, আর বিও তে বোঝাচ্ছে এটা সেল ভ্যালু আমাদের এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 ইনটু 100। তো ইল টু কল আমাদের সাধারণত পরীক্ষাতে আসে না, এটা তোমাদের মুখস্থ না করলেও চলবে। আর চলতি উপার্জন হার সবচেয়ে বেশি আসে হলো এই বন্ডের মূল্যায়নটা, ভিভিটা ভালো করে মুখস্থ করতে হবে আমাদের। কখনো কখনো আমাদের এই জিরো কুপন বন্ডের মূল্যটাও আসে, আর কখনো কখনো ওয়াইটিএমও আসে। তো যাই হোক, চলতি উপার্জন হার কারেন্ট ইল্ড, এই সূত্রটা আর কি। তো চলতি উপার্জনের সূত্রটা হলো বার্ষিক সুদের পরিমাণ নিচে বর্তমান বাজার মূল্য ইনটু 100। অর্থাৎ সিওয়াই ইজিক্যাল টু বার্ষিক সুদের পরিমাণকে আমরা আই দ্বারা প্রকাশ করেছি, এবং বর্তমান বাজার মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করেছি ইনটু 100 আমরা লিখবো। তো এই গেল আমাদের সূত্র। এই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। এখন আসো, এই অঙ্কগুলো করতে যাওয়ার সময় আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো সেগুলো কোনগুলো সেটা আমরা একটু দেখি। বন্ডের গায়ে লিখিত মূল্যকে অভিহিত মূল্য বা সমমূল্য বা ফেস ভ্যালু বলা হয়। মানে আমাদের ওই বন্ডের গায়ে যেটা লিখিত মূল্য থাকবে সেটাই আমাদের হচ্ছিল এফভি বা ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা পার ভ্যালু, সমমূল্য। এই অভিহিত মূল্যের উপর কুপন রেট বা সুদের পরিমাণ হিসেব করা হয়। কুপন সুদের পরিমাণ আই ইজিক্যাল টু অভিহিত মূল্য ইনটু কুপন সুদের হার। তো ওই যে আমরা বললাম যে আমাদের প্রশ্নে যেমন বন্ডের মূল্যের ক্ষেত্রে আমাদের কি দেখো, এখানে আই ইন্টারেস্ট মানে সুদের হার না, আমাদের সুদের পরিমাণ বের করতে হবে। তো সুদের পরিমাণটা আমরা সবসময়, আমাদের প্রশ্নে তো এমভির মানও দেওয়া থাকবে ম্যাচুরিটি ভ্যালু,
আবার ওইদিকে ফেস ভ্যালু যেটা এফভি এফভিরও মান দেওয়া থাকবে। তো ইন্টারেস্ট যখন আমরা বের করতে যাব সুদের পরিমাণ টোটাল, তখন আমরা ফেস ভ্যালুকে ইন্টারেস্ট দিয়ে গুণ দিব। অর্থাৎ এই যে বলছে যে অভিহিত মূল্য ইনটু কুপন সুদের হার, এই কুপন সুদের পরিমাণটা আমরা কিভাবে বের করব এখানে সেটা বলে দিয়েছে। বন্ডের গায়ে লিখিত বা উল্লেখিত সুদের হারকে কুপন রেট বা কুপন সুদের হার বলা হয়। এটা বুঝতেই পারছো। বন্ডের মেয়াদ কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। মেয়াদ পূর্তি মূল্য ম্যাচুরিটি ভ্যালুকে আমরা অনেক সময় রিডেমশন মূল্য বা পরিশোধযোগ্য মূল্য হচ্ছে যে মূল্যে বন্ড পরিশোধ করা হয়। অর্থাৎ ব্যাপারটা বোঝাচ্ছে এইরকম, ধরে নাও তোমাকে আমি 10,000 টাকা দিয়ে কোম্পানি বন্ডটা বিক্রয় করছে, তুমি 10,000 টাকা দিয়ে কিনছো। তো পরবর্তীতে এই 5 বছর শেষে আমি যদি 15,000 টাকা দিই কোম্পানি, তাহলে এই 15,000 টাকাটাই হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। কারণ তুমি যে আমাকে 10,000 টাকা ঋণ দিচ্ছ, তার সাথে তো আমাকে অবশ্যই 5 বছর শেষে টাকা বেশি দিতে হবে, তাই না? বা 5 বছর শেষে আমি যে টাকাটা দিব বেশি বা কম সেটা বড় কথা না, সেটাই হচ্ছে আমার ম্যাচুরিটি ভ্যালু বা রিডাম্পশন ভ্যালু। তো অনেক ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে বন্ডটি অবহার বা অবহারে পরিশোধ করা হয়। অঙ্কে যদি উল্লেখ থাকে যে মেয়াদ পূর্তিতে বন্ডটি প্রিমিয়াম পরিশোধ করা হয়, তবে সেক্ষেত্রে লিখিত মূল্যের সাথে প্রিমিয়াম যোগ করে মেয়াদ পূর্তি মূল্য নির্ণয় করতে হবে। আর অন্যদিকে মেয়াদ পূর্তিতে বা মেয়াদ শেষে বন্ডটি প্রিমিয়াম বা অধিহারে পরিশোধ করা হবে এরূপ উল্লেখ না থাকলে সেক্ষেত্রে বন্ডের লিখিত বা অভিহিত মূল্যই হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য। অর্থাৎ অভিহিত মূল্য সমান সমান মেয়াদ পূর্তি মূল্য, মানে ফেস ভ্যালু সমান সমান ম্যাচুরিটি ভ্যালু। যদি আমাদের কোনো কিছু বলা না থাকে তাহলে আমাদের মনে করে নিতে হবে প্রশ্নে যে ফেস ভ্যালু দেওয়া আছে ওই এফবি সমান সমান সেটাই আমাদের এমভি। তো আমরা যখন এটা অঙ্কে চলে যাব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আসো আমরা এবার দ্বিতীয় পয়েন্টটা কি সেটা দেখি। বলছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার সুযোগ ব্যয় বার্টার হারকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। ওই যে আমরা বললাম যে কেডি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অপরচুনিটি কস্ট বা বার্টার হার যেরকম ভাবে লেখা থাকুক না কেন, এক এক ভাষায় লেখা থাকতে পারে, আমরা সুযোগ ব্যয় যদি লেখা থাকে তাহলে আমরা সেটাকে কেডি ধরে নিব। আচ্ছা, বন্ডের বর্তমান মূল্য, অন্তর্নিহিত মূল্য, প্রকৃত বা বন্ডের মূল্যকে ভিবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ভিবিটা আমাদের ভ্যালুয়েশন অফ বন্ড, এটাকে বন্ডের বর্তমান মূল্যও বোঝায়, অন্তর্নিহিত মূল্য বোঝায়। আচ্ছা, বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্যের সাথে বন্ডের বাজার মূল্যের তুলনা করে বন্ডটি ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ বন্ডে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অনেক সময় আমাদের প্রশ্নে আমাদের ডিসিশন চাই যে আমরা কি বন্ডটা ক্রয় করব নাকি ক্রয় করব না, অথবা বন্ডে কি আমরা বিনিয়োগ করব নাকি বিনিয়োগ করব না। সেক্ষেত্রে প্রথমে আমাদের বন্ডের বর্তমান মূল্যটা ভিবিটা বের করতে হয়। এই বের করার পর আমাদের যে বাজার মূল্য দেওয়া আছে বাজার মূল্যটাও দেখতে হয়। তাহলে যদি বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আমরা বন্ডটা ক্রয় করব। এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। অথবা তুমি যদি এরকমও ভাবো যে ধরে নাও তোমার একটা তুমি অ্যাজাম্পশন করছো যে ঘড়ি কিংবা ওই ঘড়িটার বাজার মূল্য 500 টাকা, কিন্তু তুমি ওটার ক্যালকুলেশন করে বের করলে বর্তমান মূল্য কত? 700 টাকা। তাহলে তুমি যখন কোনো কিছু জিনিস কিনতে যাও তাহলে 500 টাকা দিয়ে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ হলো 700 টাকার জিনিস, তাহলে তুমি কি এখানে জিতছো না? 200 টাকা তোমার জিতে গেছো তুমি। তাহলে ব্যাপারটা এরকম ধরা হয় যে বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে আমরা যখন কোনো কিছু জিনিস কিনতে চাই তখন আমরা ওইটার দাম যত হতো তার চেয়ে যত কমে কিনতে পারি আমরা মনে করি না জিতে গেছি। তো এইভাবে ব্যাপারটা বুঝতে হবে যে বাজার মূল্যের চেয়ে যদি বর্তমান মূল্য বেশি হয় তাহলে তুমি কম টাকাতে বেশি দামের জিনিস পাইছো, তখন তুমি বন্ডটা ক্রয় করা উচিত হবে। আর যদি তোমার বাজার মূল্য বর্তমান মূল্যের চেয়ে কম হয়, ধরে নাও তুমি 500 টাকাতে ঘড়িটা কিনলা কিন্তু পাচ্ছ হলো আসলে এক্স্যাক্টলি ঘড়ির বর্তমান মূল্যটা তুমি হিসেব ক্যালকুলেশন করে বলছো 300 টাকা, তাহলে তখন তোমার বন্ডটা কিনা উচিত হবে না। উল্লেখ্য যে কোনো বিনিয়োগকারীর নিকট যদি বন্ড থেকে থাকে তাহলে বন্ডের বাজার মূল্য যদি বন্ডের বর্তমান বা অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে বিনিয়োগকারীর উচিত হবে বন্ডগুলো বিক্রয় করে দেওয়া। ধরে নাও তোমার আবার কোনো বন্ড আছে, তাহলে ওই বন্ডটা যদি থাকে তখন তুমি যদি দেখো যে তোমার কাছে ধরে নাও 300 টাকার ঘড়ি আছে, কিন্তু এই ঘড়িটার বর্তমান মূল্য তুমি ক্যালকুলেশন করছো 300 টাকা, কিন্তু বাজারে এটা আরো বেশি দামে বিক্রি হবে, কোনো কারণে এটা চাহিদা বেড়ে গেছে, তাহলে 500 টাকাতে ধরে নাও বিক্রি হবে। তাহলে বর্তমান মূল্য চেয়েও বাজার মূল্য বেশি দামে বিক্রি হচ্ছে, তাহলে তুমি যখন এই ঘড়িটা বিক্রি করবা তাহলে কি তোমার লাভ হবে না একদিক দিয়ে? এই জন্য বলছে যে বর্তমান মূল্যের চেয়ে
বাজার মূল্য বেশি থাকলে তোমার বন্ডটা তোমার কাছে থাকলে তখন তুমি বন্ডগুলো বিক্রয় করে দেওয়াটাই ভালো হবে, মানে বিনিয়োগকারীর ক্ষেত্রে। তো যাই হোক, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে ভালো মতো বুঝবো, আর যারা বুঝতে পারবে না তারা এই সূত্রটা জাস্ট মনে রাখবা যে বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে বন্ডটা ক্রয় করবা, আর বর্তমান মূল্যের চেয়ে বাজার মূল্য কম হলে বন্ডটা কিনবে না। আচ্ছা, যাই হোক, এরপর আসো, পরিশোধযোগ্য বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কুপন সুদ যদি অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কুপন সুদের পরিমাণ আই কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ওই যে আমরা যে সুদের হারটা কিভাবে বলছে সেই অনুসারে এই যে আয়ের নিচে আমরা এম দ্বারা ভাগ করব, এবং কেডির নিচেও এম দ্বারা ভাগ করব, এবং এন এর সাথে এম দ্বারা গুণ করব। এটাই এই কথাটা আমাদের বলেছে এখানে। আচ্ছা, এরপর বন্ডের বিক্রয় মূল্য সরাসরি দেওয়া না থাকলে যদি এরূপ উল্লেখ থাকে যে বন্ডটি অবহারে বা অধিহারে ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য নেওয়ার জন্য নির্ণয়ের জন্য অভিহিত মূল্যের সাথে অধিহার যোগ করতে হবে, এবং অবহারের ক্ষেত্রে অভিহিত মূল্য হতে অবহার বাদ দিতে হবে। তো আমাদের যদি বিক্রয় মূল্য না দেওয়া থাকে তাহলে আমাদের যে ফেস ভ্যালু দেওয়া আছে সেই ফেস ভ্যালুর সাথে আমরা অধিহার যোগ করব। আর অবহারের ক্ষেত্রে যদি আমরা 10 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের যে অফারটা দেওয়া আছে সেই ফেস ভ্যালু থেকে অফারটা বাদ দিলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এটা যদি তোমরা কেউ না বোঝো, এখন কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আমরা যখন অঙ্কে যাব তখন সরাসরি যখন আমরা অঙ্কের উদাহরণ দেখবো তখন তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। এরপর আমরা বন্ডের ইস্যু বা খরচ, এটা দরকার নাই। তো আজকে তোমাদের এতটুকুই। তোমাদের যদি এ ধরনের ক্লাস ভালো লাগে, আমাদের যদি এভাবে অনলাইনে পড়তে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।